স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। এবারে পুরো খবর। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশাবাদী সেনাবাহিনী। বুধবার সংবাদ সম্মেলনে সেনা সদর জানায়, অন্তর্বর্তী সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনা সদরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করা 50% সেনা সদস্যকে বিশ্রাম ও নির্বাচনী প্রশিক্ষণের জন্য ফিরিয়ে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। চলমান কার্যক্রম নিয়ে দুপুরে সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলন। আলোচনা হয় গুমের দায়ে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার, অস্ত্র উদ্ধার ও নির্বাচনে দায়িত্ব পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন। 50% সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেওয়া প্রসঙ্গে সেনা সদর জানায়, লম্বা সময় বাইরে থাকায় ট্রেনিং সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চান তারা। নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে সেনা সদর। এ নিয়ে অভিযান জোরদার করার কথাও জানান তারা। যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট এট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো, এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না, আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে। গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রশ্নে তারা বলছে, সেনা ও আইসিটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না, সরকারের সিদ্ধান্তেই চলবে বিচার। আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি, এবং আমরা দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। জাতীয় সংসদ নির্বাচনে সরকার ও কমিশনের পরিপত্র অনুযায়ী দায়িত্ব পালনে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়। সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এনগেজমেন্ট জারি আছে। সাজিদ সরকার, 71, ঢাকা। রাজনৈতিক আদর্শের জায়গা থেকে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে, তবে আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার নারায়ণগঞ্জে জুলাই শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, এনসিপি জোট করবে কিনা তা নির্ভর করছে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের ওপর। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনের সর্বশেষ শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনী ডামাডোলে কেউ যাতে শহীদ বা আহত পরিবারকে ভুলে না যায়, সরকারকেই তাদের দায়িত্ব নিতে হবে। গণ অভ্যুত্থানের আহত যোদ্ধা যারা রয়েছেন, এখনো যারা কাতরাচ্ছেন, এখনো যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসার নেওয়া প্রয়োজন, সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে। আগামী সংসদ নির্বাচন ঘিরে জোট প্রসঙ্গে নাহিদ তার দলের অবস্থান ব্যাখ্যা করেন। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। 15 নভেম্বরের মাঝে প্রার্থী তালিকা দেবার কথাও জানান নাহিদ। পরে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন দলটির আহ্বায়ক। রাশেদ আনিস, 71, নারায়ণগঞ্জ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট করবে না জামায়াতে ইসলামী, তবে জোট না হলেও সব ইসলাম সমর্থক দলের ভোট এক বাক্সে রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার, নইলে নির্বাচন বৈধতা পাবে না। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2 দিনের সাংগঠনিক সফরে সিলেটে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, জামায়াত প্রাথমিকভাবে সব আসনেই প্রার্থী দিয়েছে, কারো সঙ্গে জোট করবে না, তবে সমঝোতার ভিত্তিতে আসনের রদবদল হতে পারে। আমরা সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, গণভোট না হলে এই নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে না, আর নির্ধারিত সময়ে নির্বাচন না হলে বিশৃঙ্খলার শঙ্কা আছে। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বৎসরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে পার পাবেন না ইনশাআল্লাহ। তিনি জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা নির্বাচনই চায়নি। পিন্টু হাজং, 71। নির্বাচন নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। বুধবার বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালে ক্ষমতা ও তার আশেপাশে যারা চক্রান্ত করছে তারা ব্যর্থ হবে। আরেক নেতা নজরুল ইসলাম খান জানান, যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের পক্ষে দলের সবাইকে কাজ করতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসে। দিনটি উপলক্ষে বিএনপির 10 দিনের কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক দল আলোচনার আয়োজন করে। 40,000 মুক্তিযোদ্ধা বিপ্লবী জনতা অকাতরে জীবন দিয়ে। অনুষ্ঠানে বিএনপির নেতা জাহিদ হোসেন বলেন, ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ রুখে দিবে। আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছে এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বুকার স্বর্গে বাস করছে। আর দলীয় প্রার্থীদের নিয়ে কথা বলেন আরেক নেতা নজরুল ইসলাম খান। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই মিলে চেষ্টা করবেন, শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনারা যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। নেতারা জানান, বেগম খালেদা জিয়ার ইচ্ছেতেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়া উচিত বলে মনে করে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান। বুধবার গণতন্ত্র মঞ্চের ডাকে এনসিপি, এবি পার্টি সহ 9 দলের বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। আর এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দিতেই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। জুলিয়া তানহার প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকে হঠাৎ এই জরুরি সভা। এতে যোগ দেয় তাদের শরিক 6 দল সহ এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ।
দীর্ঘ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের জটিলতা নিয়ে আলোচনা করে দলগুলোর প্রতিনিধিরা। গণভোট ও নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। নির্বাচনের কোনো বিকল্প নাই। সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। যথাসময়ে নির্বাচন হতে হবে। বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার। কি করা যায়, কোন পথে এটাকে সমাধান করা যাবে, সেই সব বিষয়ে মত বিনিময় করার জন্য বসছিলাম। আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখবো। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারকেই সমাধান করতে হবে বলেও মনে করেন নেতারা। এক একটা রাজনৈতিক দল এক একটা ফর্মুলা প্রপোজ করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। আর বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেন এনসিপি নেতা নাসির উদ্দিন। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। সভায় এছাড়াও আলোচনা হয় জামাত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার চিন্তার কথা নিয়েও। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিলে ৮ম দিনের শুনানি শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। ২০১৮ সালে মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মনোনয়নে ঝিনাইদহ ১ আসন থেকে নির্বাচন করেন। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। আমি আশাবাদী। এবছরে একদিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘন্টায় মারা গেছে ১০ জন। এদিকে এই রোগ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসকের দাবি, এর ফলে উত্তর সিটি এলাকায় অনেকটাই নিয়ন্ত্রণে এডিস মশা। তবে নিরবচ্ছিন্ন মনিটরিং শুরু করলেও এখন তহবিল ও লোকবল স্বল্পতায় ভুগছেন তিনি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ডেঙ্গু যেন প্রতিদিন শনাক্ত মৃত্যুর পরিসংখ্যান রেকর্ড করছে। অক্টোবর মাসের রেকর্ড ভেঙে ৫ই নভেম্বরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১,০৬৯ জন রোগী। আরও ১০ জনের মৃত্যু বছরে সর্বোচ্চ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ এর আগে ২১শে সেপ্টেম্বর শুক্র ও শনিবার দুদিন মিলে রোগী মারা গেছে ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গুতে মারা যাওয়া রোগীরা অন্তত ৯০% হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মারা যায়। শেষ মুহূর্তে আসছে, এমন মুহূর্তে আসে তখন পেশেন্টটা শক হয়ে গেছে, শকে অর্গান ফেলিওর হয়, প্লাজমা লিকেজ হয়, পুরো দেখা যাচ্ছে যে পেটে পানি চলে আসে এবং শকে প্রেশারটা কমে যায়। এমন সময় পেশেন্টটা চলে আসে, আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। এদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, তার এলাকায় ২০২২-২৩ সালের চেয়ে ২০২৫ সালে ডেঙ্গু শনাক্ত মৃত্যুর হার কমেছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের জন্য ২০২৪ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিস্থিতি এড়িয়ে যান এই প্রশাসক। বলেন, বর্তমানে ১১০০ কর্মকর্তা কর্মী দিয়ে উত্তর সিটির মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান আছে। তবে এখন নতুন সমস্যার মুখে তিনি। এই যে সরকারের বিধিমালাতে আমার মনে হয় একটা সংস্কার করা প্রয়োজন, যে এখানে আমাদেরকে অনেক শিথিল করতে হবে এবং অনেক কুইক আমরা যেন পারচেজ করতে পারি। এরকম হয়ে গিয়ে যেতে পারে যে প্রিপিআর এবং অন্যান্য প্রসিডিওর মেনটেন করতে করতে গিয়ে আমাদের কি বলে ইমার্জেন্সি ওষুধের একটা সাপ্লাই আমাদের অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের, এই ধরনের ডিপার্টমেন্টের এটা একটা প্রবলেম হতে পারে। জানান, ঢাকা উত্তর পরীক্ষামূলকভাবে মনিটরিংয়ের জন্য আলাদা করে 7টি পোস্ট তৈরি করে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যারা প্রতিদিন রুটিন করে মাঠ পর্যায়ে মশা নিধন কর্মীদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিবেদন জমা দেন, যাতে দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধান করা যায়। 7 জন মনিটর নিয়োগ করেছি বিএমডিএফ থেকে। তারা মোটরসাইকেলে ঘুরে ঘুরে এই কাজগুলো করেন। মনিটরিংটা আমরা বাড়ানোর কারণেই এখন কিছুটা হলেও ডেটা থেকে দেখছি যে আমরা সিগনিফিকেন্টলি রোগীও কমেছে এবং মানুষজনের স্বস্তি আসছে। আরো মনিটর বাড়াতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রতি 1000 বাসিন্দাদের জন্য 3 জন কর্মী প্রয়োজন। তবে আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী জনবল নেই সিটি কর্পোরেশনের। মেহেদি হাসান, ৭১, ঢাকা।
আসন্ন জাতীয় নির্বাচনে নতুন নেতৃত্ব নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে নারায়ণগঞ্জের নারী ভোটারদের মধ্যে। কেউ চান তরুণ ও সৎ নেতৃত্ব, কেউ আবার অভিজ্ঞদের হাতেই দায়িত্ব দেখতে স্বস্তি পান। তবে সবাই বলছেন নেতৃত্ব বদল হোক বা পুরনোরা ফিরে আসুক, তাদের যেন জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, পাশাপাশি ভোটের পরিবেশও যেন নিরাপদ থাকে। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিল্পনগরী নারায়ণগঞ্জের 5টি আসনে মোট ভোটার 23,60,341 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 11,64,934 জন। আনুপাতিক হারে যা মোট ভোটারের প্রায় 50%। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বড় এই জনগোষ্ঠীর রয়েছে অনেক চাওয়া এবং আকাঙ্ক্ষা। শহরের চাষাড়া, দেওভোগ, ফতুল্লা ও সিদ্দিরগঞ্জ এলাকার নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এবার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান। শুধু প্রতিশ্রুতি নয়, কাজও দেখতে চান তারা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নেতা কতটুকু জনগণের সাথে মিশতে পারতেছে বা নেতা কতটুকু জনগণের জন্য করতে পারতেছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিশ্চিতভাবে আমরা মার্কা দেখে ভোট চাই না, আমরা একজন প্রতিনিধির নেতৃত্ব দেওয়ার গুণাগুণ এবং তার যে ব্যক্তিত্ব এবং তার ইশতেহার দেখে অবশ্যই আমরা ভোট দিতে চাই। অনেক নারী ভোটার মনে করেন নারায়ণগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা এই 4 বিষয়ে নেতৃত্বকে আরও জবাবদিহিমূলক হতে হবে। বিশেষ করে তরুণ ও কর্মজীবী নারীরা বলছেন ভোটে অংশ নিতে তারা আগ্রহী। তবে ভোট কেন্দ্রে নিরাপত্তা এবং স্বাধীন পরিবেশের নিশ্চয়তা চান তারা। নারীকে ছোট করে দেখার যে প্রবণতা সেটা আগেও ছিল, মাঝখানে যখন 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখলাম যে নারীদের একটা ট্যাগিং, শেমিং যেটাই বলেন, ইভেন নারী নিরাপত্তা যে বিষয়টা আছে এটাও একদম হুমকির মুখে। তো আমরা চাইবো যে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের যে প্রতিনিধি তারা হচ্ছে সর্বপ্রথম নারীর শিক্ষা, নারীর নিরাপত্তা হচ্ছে নিশ্চিত করবে। তবে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন আছেন নারীদের একাংশ। অনেকে বলছেন রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো সীমিত। প্রার্থী নির্বাচনে নারীদের উপস্থিতি বাড়ানো দরকার। নারীরা আসলে সকল সংগ্রামের একেবারে ফ্রন্ট লাইনার থাকে, কিন্তু ওই সংগ্রামটা শেষ হয়ে গেলে আমরা যখন বিজয়ী হই বা পরাজিত হই ওই সময় কিন্তু নারীদের একেবারে মাইনাস করার একটা প্রবণতা। সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে, তাই না? কিন্তু আমরা বলি নারীরা আসলে সরাসরি পজিশনটা বোধহয় থাকা উচিত। জেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নারী ভোটারদের অংশগ্রহণ এবারে নির্বাচনে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। মনিরা কাজরি, ৭১। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে কি করছেন, কি নির্দেশ দিচ্ছেন সবকিছুই মনিটর করছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হুঁশিয়ারি দেন, হাসিনার নির্দেশে কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটই দায়ী বলে জানান তিনি। এ নিয়ে সরকারকে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানের হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যমে হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করে। এসব উপেক্ষা করে সরকারের সমালোচনা কিংবা নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিত বক্তব্য ও নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার জানাচ্ছে এই ধরনের সব বক্তব্য ও নির্দেশনাগুলো মনিটরিং করা হচ্ছে। এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। যে কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি জানান, ওই দুর্ঘটনায় বৈমানিক দায়ী বলে কমিটি জানিয়েছে। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। তবে ঘনবসতি এলাকার উপর দিয়ে বিমান উড্ডয়ন ও চলাচল নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। এই স্কুলটার রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। গত 21শে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 28 জন শিক্ষার্থী সহ মারা যান 38 জন।
সৈকত সাদিক, ৭১, ঢাকা। দেশের বাজারে বিক্রি হওয়া একটি আইফোনও বৈধ নয়, তারপরও মহা দাপটে চলছে বিক্রি। শুধু আইফোন নয়, চুরি হওয়া সাধারণ স্মার্টফোনের ডিসপ্লে আর বডি বদলে বিক্রি হচ্ছে কম দামে লোভনীয় অফারে। এভাবে বাজারের প্রায় ৬০% এখন অবৈধ মোবাইল ফোনের দখলে। মোবাইল ফোন প্রস্তুতকারক ও পরিবেশকরা জানান, অনিবন্ধিত সেট বন্ধ করার সরকারি উদ্যোগকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। হ্যান্ডসেট তৈরিতে ৮ বছরে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে ১৭টি মোবাইল ফোন নির্মাতা কোম্পানি। তবে বাজারে ছড়িয়ে পড়া অবৈধ ফোন সেটের কারণে এই শিল্প এখন হুমকির মুখে। এতে কাজ হারাতে পারেন লক্ষাধিক শ্রমিক। গ্রে মার্কেটের সেই হুমকি মোকাবেলায় বিজয় দিবসে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR কার্যক্রম শুরু করতে যাচ্ছে BTRC। এর ফলে দেশের মধ্যে থাকা সব অবৈধ হ্যান্ডসেট নিজে থেকে বন্ধ হয়ে যাবে। এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি কিছু আশঙ্কাজনক পরিসংখ্যান তুলে ধরে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারা বলছে, অবৈধ মুঠোফোনগুলো বাজারের ৬০% দখল করে অসুস্থ প্রতিযোগিতা শুরু করেছে। সরকার হারাচ্ছে ২০০০ কোটি টাকার রাজস্ব। আরেকটা যেটা হচ্ছে ট্যাক্স ডিফারেন্স। আমরা গত বাজেটেও NBR এর সাথে আলাপ করেছি, আবারও আজকে আমি BTRC চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি অন্য একটা ব্যাপারে। আমরা আবার যাব NBR এর কাছে যে উৎপাদন আমদানির যে ট্যাক্স ডিফারেন্স, এখন আমদানি করতে 56-57% মনে হয় লাগে, এটাকে কমিয়ে আনা, রেশনালভাবে নিয়ে আসা। এদিকে এই অসাধু চক্র সরকারের NEIR কার্যক্রম নিয়ে অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করে সংগঠনটি। এবং BTRC প্রথমবার চেষ্টা করছে যে সবাইকে নিয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সফটওয়্যারটা তৈরি করা যায়। এবং 7 বছরের ম্যাচুরিটি যদি দেখি আমি, এই সফটওয়্যারটাকে 22টা দেশের সাথে আমি যতটুকু জানি যে কম্পেয়ার করে কিন্তু এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। এবং আমি এক্সপেক্ট করি যে প্রথমেই যে প্রবলেমটা হবে হয়তো 6 মাস পরে সে প্রবলেম থাকবে না। বর্তমানে দেশের মোবাইল ফোনের বাজার 20,000 কোটি টাকার। এই কার্যক্রম চালু হলে আকার আরও বাড়বে 15,000 কোটি টাকার। আপনারা নোট করে রাখেন যে আমাদের যে স্পেক্টে যে প্রাইস দিচ্ছি, এই প্রজেক্ট লঞ্চ হওয়ার পরে 1 টাকা দাম বাড়ে কিনা আপনারা দেখে রাখেন। আমরা গ্যারান্টি দিতে পারি যে কোনো দাম বাড়ার সম্ভাবনা নেই, বরঞ্চ আমরা যদি এই যেটা আমাদের বললেন ফ্যাক্টরি ক্যাপাসিটি যদি আমরা ফুললি ইউজ করতে পারি, আমাদের ম্যান পাওয়ার যদি ফুললি ইউজ করতে পারি, আমাদের পণ্যের দাম কমে নিয়ে আসা সম্ভব হবে। রাকিব হাসান, ৭১, ঢাকা।